বন্ধুরা, গতকালকে আমরা ইলিয়াস হোসেনের যে চ্যানেল সেখানে আমরা ইন্টারভিউটা দেখেছিলাম, যেটা লাইভ হয়েছিল। আর প্রচুর দর্শক লাইভে যে ভিডিওটা, এটা তো পরের ভিউ হয়েছে, কিন্তু লাইভে আচ্ছা আচ্ছা লাইভে 8 লাখেরও বেশি মানুষ সেই টাইমে দেখছিল। তো এই বিশাল একটা অ্যামাউন্ট মানুষ দেখছিল, মানে তাদের অবশ্যই তার প্রতি আগ্রহ মানুষের, সেটা বোঝান দেয়। এবং আমরা দেখছি যে গতকালকে যখন ভিডিওটা আপলোড করেছিলাম তখনই বলেছিলাম যে যদি ইন্টারেস্টেড হয় মানুষজন তবে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসব। এবং সেখানে কমেন্ট সেকশনে দেখেছি মোটামুটি 90% মানুষ কিন্তু চাইছে ভিডিওটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বাধ্য এর পরবর্তী পর্ব দেখার জন্য। আমরা আগেই বলেছি যে বহু বড় একটা ভিডিও, আমরা এভাবে আমরা ভিডিও না বানালেও হয়তো আমরা দেখে নিলাম, কারণ আমরা নিজেরাও ইন্টারেস্টেড ওনাকে দেখার জন্য। কিন্তু হয়তো তোমরা যদি নিজেরা ইন্টারেস্টেড না হতে তাহলে আমরা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতাম না, আমরা নিজেরা দেখতাম। অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু এই নামগুলোর সঙ্গে ভীষণভাবে পরিচিত হয়েছি এবং ইতিহাস জানছি, আমার নিজের দেশ না হোক কিন্তু পার্শ্ববর্তী দেশের ইতিহাস জানাটাও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কর্তব্য। এবং যেখানে আমি সেই দেশটা নিয়ে কথা বলছি, চিন্তা ভাবনা করছি এবং সেখানকার এই সমস্ত নামগুলোর সঙ্গে পরিচিত রয়েছি, বিশেষ করে গত 1-2 মাস ধরে যেভাবে আমরা এই ধরনের মানে ঘটনাবলীগুলো শুনেছি, তাদের নামগুলো জেনেছি, তখন আমাদের এটা অবশ্যই কর্তব্য সেই ভিডিওটা দেখে নেওয়া, এবং সেটা আমরা অবশ্যই দেখব। তার আগে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য আমরা চাই যে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে, এবং সেইটা পর্ব করে, মানে 4টে পর্ব করব ভেবেছি, আধ ঘন্টা পর্বের মতোই। তোমরা এই দ্বিতীয় পর্বেও ইন্টারেস্ট দেখাও, তাহলে আমরাও সেটা তোমাদের সাথে শেয়ার করব একদম। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এটা একটা স্বাধীন দেশ নয়, তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানাবো। তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার থেকে ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সূতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়কর্ত স্বৈরাচার শাসন বাদশাহ, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলে। এই বাকশালের মেম্বার সবাই, সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে।
সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল স্বতঃস্ফূর্ত ভাবে। ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও বেশ জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে, বিজয়
অর্জন করে তার একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা আমার চাওয়ার কিছু নাই স্যার, কিন্তু একটা কোশ্চেন ধরেন, আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী নই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূত, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন, কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সারনাস রেবন গঞ্জি কাঁধে কোদাল বসে আছেন এই সমস্ত, কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব, কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায়, প্রথম গুলিটা আমাকে যেতে হবে মুনাফেক হিসাবে, তার আমি আপনাকে বাঁচাবো বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মনে হয় 81, 76 না 77 সামথিং লাইক দ্যাট। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে, এটা তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে। আচ্ছা 77 বলে। এবং তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা মধ্যে আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। স্যার আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি হয়েছে? আমি বলি শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর
প্রসারী চক্রান্তমূলক আহ, একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। হুম, আর সেখানে লেন্দুদ্দোজি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দোজি। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো বা পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিল। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার ডাম্প করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম, বা আমাদের সাথীরা কল্যাণীতে, মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইত। তখন কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান, সবাই জানে। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত, স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো
কোনো রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না। আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আমি দ্যাটস নট এ প্রবলেম। আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাবো, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম। তারপরে এই শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো, ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায়, অফিসে না। এই হলো কথা। তার মানে তার সেই শপথ আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশের আইসা এই ছিড়ায় ছেটায় আপনার আন্ডারেই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে। আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না, চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, কিন্তু একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব নয়। এইভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। শেখ মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over Bengal. Right, জি। কিভাবে তুমি দেশে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না। এটা করার উচিত ছিল না কেন? এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে, যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম, আমি বলেছি ক্ষমতাচ্যুত করার কথা জানতেন। He was a casualty. Right. He was a casualty in a conflict. It's a crossfire. Right. তো এখন এই জায়গাতে
শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই, কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব। তো তাকে তো হ্যাঁ। সরাইতেই হবে এনি হাউ। আপনাকে সেটা কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি 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 সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করি নাই। জি জি আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির সীতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএতে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন, উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তাকে বলা হোক জাতির পিতা। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে। জি স্যার, আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন ইয়ারট্রাক ফ্রম দি আলিগড়। তারাই প্রতিষ্ঠা করতে মুসলিম লীগ নওয়াজ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলেত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা। বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার, মানে দুই এতে জবাব। আমার দর্শকরা আর তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার, তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, যে তোমার দর্শক। আই এম প্রিভিলেজ, তুমি আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয়, তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা অফ ইন্ডিয়া?
বলো তুমি আমাকে, দেয়ার ইজ নো জাতির পিতা। জাতির পিতা কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা অন্য কথা, সেটা একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা। না স্যার সেগমেন্ট অফ পপুলেশন এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া, কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা এনিওয়ে, ওনারা পলায় গেছেন। এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাসানীর নাম নিতে হবে না, ফজলুল হকের নাম নিতে হবে না, ফারুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে। কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা, মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন কমান্ডার ওয়াজেন হোসেন, পাকিস্তান নেভির চৌকস অফিসার। স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মর্যাদা দিতে হবে, নাহলে এটা মুনাফা। আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখলাম, মানে গোটাটাই তো একটা পর্ব, কিন্তু আমরা 3-4টে পর্ব করে দেখছি। তো দ্বিতীয় পর্ব সেই অংশেরই, এবং সেইখান থেকে আমরা যেটুকু জানতে পারলাম মেজর ডালিমের নিজের মুখ থেকে, যে ওই সময়টাই কি কি ঘটেছিল, বিশেষ করে তাকে কেন বাইরে যেতে হয়েছিল, তাকে কেন দেশ ত্যাগ করতে হয়েছিল। জিয়াউর রহমানের ঘটনা তিনি বললেন, এবং সাথে সাথে আরেকটা এখানে দুটো পার্ট রয়েছে যদি বলা যায়, তার বাইরে যাওয়ার কারণ, এবং সাথে সাথে যেটা আমরা জানতে পারলাম শেষের দিকে যে শেখ মুজিব কে কেন বাংলার আর কি পিতা বলা হবে, ঠিক আছে, জাতির পিতা কেন, জাতির জনক কেন বলা হবে, যেটা তিনি মোটেও সমর্থন করেন না। এবং সত্যি তো বাইরের দেশগুলোতে কিন্তু জাতির পিতা বলে কিছু নেই। হ্যাঁ, ফাউন্ডিং এরকম আছে যারা ফাউন্ড করেছিল, তো তাদের মধ্যে অনেকের নাম আছে। ইভেন ইন্ডিয়াতে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, কিন্তু অ্যাকচুয়ালি কোথাও লেখা নেই এটা, এই বা কনস্টিটিউশনেও লেখা নেই যে তিনি হচ্ছেন জাতির জনক। আমি জানি না বাংলাদেশের কোনো কনস্টিটিউশন বা এই ধরনের কোনো সরকারি নথিতে লেখা রয়েছে কিনা যে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে, যেটাকে সরকারি দলিল হিসেবে ধরা যায়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে জাতির জনক বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কোনোখানেই নেই। ইভেন কোনো আইনি জায়গাতেও তাকে জাতির জনক হিসেবে বলা হয় না। এটা মানুষের মুখের একটা কথা, মানুষের মুখে বলে, যেটা অন্যান্য কান্ট্রিতেও সেইভাবেই তাদের যারা ফাউন্ডার ছিল, তো ফাউন্ডিং ফাদার বলা হয় বিভিন্ন জায়গায়, তবে আইনগতভাবে সেটা উল্লেখিত থাকে না। আমি জানি না বাংলাদেশে কি রয়েছে, এরকম কিছু রয়েছে কিনা। তবে হ্যাঁ, যেটা শুনলাম ভারতের যে একটা প্রভাব ছিল, এবং সেই সময় আওয়ামী লীগের ওপরে এবং শেখ মুজিবুর রহমানের ওপরে, সেটা বুঝতে পারলাম যে তাকে তিনি ডালিম
মেজর ডালিমের মুখের কথায় যেটা বলা হচ্ছে, তিনি যেটা বললেন যে একটা ভারতের একটা ইনফ্লুয়েন্স ছিল, এবং ওই যে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তখন মুজিবের পরে ভারত তাকে অনেক হেল্প করেছিল তাকে ক্ষমতায় বসানোর জন্য, এবং বাংলাদেশকে যাতে একটা কি বলবো মানে নিজেদের মতো করে চালানোর একটা ব্যবস্থা, সেই জিনিসটা সুনিশ্চিত করার জন্য শেখ মুজিবুর রহমানকে সেখানে স্থাপন করা হয়েছিল। বাকি পরবর্তী সময়ে কি ঘটেছিল আমরা পরবর্তী যে কথাগুলো শুনবো সেখানে জানতে পারবো। তার মূল্যবান কথাবার্তাগুলো আমরা অবশ্যই জানবো। অবশ্য কিছু মানুষ আছেন যারা এর বিপক্ষেও কথা বলেছেন, যারা গতকালকের আমরা যে ভিডিও দেখেছি সেখানে কমেন্টসে কিছু মানুষ আছে যারা কথা বলেছেন, সেখানে তারা বলছেন যে এখানে মেজর ডালিম আজকে বেঁচে আছেন, তিনি বলছেন, কিন্তু তার বিপক্ষে বলার কেউ নেই। বিশেষ করে আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, প্লাস শেখ মুজিবুর রহমান যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তিনি তো নেই, ঠিক আছে। তো তার পক্ষ রাখার কেউ নেই, সুতরাং একদিক থেকে একটা কথা আসছে, কিন্তু তাকে কাউন্ট করার জন্য অন্য কোথাও কিন্তু কেউ নেই এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে অনেকেরই ধারণা যে একপাক্ষিক একটা আলোচনা হচ্ছে, যেখানে দ্বিতীয় পক্ষের কোনো কথা বা দলিল সেগুলো মানা হচ্ছে না। তো এই একটা থাকবেই যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু মানে আলোচনার এরকম বিরোধিতা মতভেদ থাকবে একদম। তো এই স্টেপটা আগামী দিনে একসাথে বসে একটা আলোচনা তর্ক বিতর্ক সেটা হতে পারে, সেটা অবশ্যই আগামী দিনে যখন আমরা হয়তো বা একটা নির্বাচিত সরকার দেখব বা একটা মানে সাংগঠনিক শক্তি দেখব, যখন সত্যিই বাংলাদেশ এই সমস্ত থেকে ঊর্ধ্বে উঠে আজকে যেটা স্থিতিশীল পরিস্থিতি সেইটা যখন পাবে, তখন দুই পক্ষ এসে তাদের তর্ক বিতর্ক এবং মানুষকে জানানোর চেষ্টা যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্যই জানাবে। আর তৃতীয় পর্ব দেখার জন্য আমরা অবশ্যই ভীষণভাবে আগ্রহী হয়ে আছি। আশা করি তোমরাও আগ্রহ প্রকাশ করবে। জানি তোমাদের ভিডিও দেখা হয়ে গেছে, 2-3 বার করেও হলেও দেখা হয়ে গিয়েছে, তো আমাদের সাথে দেখলে আমাদেরও ভালো লাগে। আশা করি তোমাদের ইন্টারেস্ট রয়েছে এবং অবশ্যই জানাবে যে আমরা থার্ড পর্বে যাব কিনা, এবং তোমাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি অবশ্যই চাও আমরা অবশ্যই পরবর্তী ভিডিও এটারই কন্টিনিউ করব। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।